১৯৮৩ সাল। সমুদ্রের ঠিক মাঝখানে নৌকা থেকে কিছু ডুবুরি আরব সাগরে ঝাঁপ দিলেন। তারা সমুদ্রের গভীরতায় এমন কিছু খুঁজতে যাচ্ছিলেন যা পুরো বিশ্বের জন্য চমকপ্রদ ছিল। গভীর সমুদ্রের ৭ থেকে অনেক মাইল নিচে ওই ডুবুরিরা এমন কিছু পেলেন যা দেখে মনে হচ্ছিল আজকের সময়ের কোনো সাজানো শহর সমুদ্রের নিচে বাস করছে। উঁচু উঁচু দেওয়াল, রাস্তা, মূর্তি, মহল এবং একটি পুরো সুপরিকল্পিত শহর সমুদ্রের ভেতরে। এমন নগরী দেখে সেই ডুবুরিরা অবাক হয়ে গেলেন। পাথরগুলোর নমুনা নিয়ে পরীক্ষা করার পর জানা গেল যে এই পাথরগুলো মহাভারত আমলের, এবং এটি সেই নগরী যার কথা মহাভারতে বলা হয়েছে। এটি হল শ্রীকৃষ্ণের নগরী দ্বারকার গল্প। বিষ্ণুর ৪ ধামের মধ্যে একটি হল দ্বারকা, যা গুজরাটের জামনগর জেলায় আরব সাগরের তীরে অবস্থিত একটি ছোট্ট শহর, যেখানে হাজার হাজার কৃষ্ণভক্ত দূর দূরান্ত থেকে প্রভুর এক ঝলক দেখতে আসেন। ভাগবত পুরাণের ১০ম অধ্যায় অনুসারে কংসকে বধ করার পর শ্রীকৃষ্ণ পুরো যাদব বংশের সাথে মথুরায় বাস করতে লাগলেন। কংসের মৃত্যুতে ক্রুদ্ধ হয়ে তার শ্বশুর জরাসন্ধ মথুরায় আক্রমণ করে বসেন। একে একে জরাসন্ধ মথুরায় ১৭ বার আক্রমণ করেন। এই ক্রমাগত আক্রমণ থেকে বিরক্ত হয়ে শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে অন্য কোথাও যাওয়াই সঠিক মনে করলেন। তিনি সমুদ্রের ওপর এক বিশাল নগরী নির্মাণের আদেশ দিলেন, কিন্তু সমুদ্র দেবতার অনুমতি ছাড়া এটা সম্ভব ছিল না। তখন শ্রীকৃষ্ণ সমুদ্র দেবতার আরাধনা করলেন। সমুদ্রদেব প্রসন্ন হয়ে সমুদ্রের মাঝে শ্রীকৃষ্ণকে ১২ যোজন জমি দান করলেন। এই জমিতেই ভগবান বিশ্বকর্মা দ্বারকা নির্মাণ করলেন। দ্বারকা আজকের যুগের নগর পরিকল্পনাকেও হার মানাতে পারে। রাস্তা, সোনার মহল, বড় বড় দরজা, বাগান, পুকুর এবং সবকিছুই একটি চমৎকার কাঠামোর সাথে তৈরি করা হয়েছিল। শ্রীকৃষ্ণের মহল ছিল এখানের সবচেয়ে সুন্দর ভবন। যখন এই নগরী তৈরি হয়ে গেল, তখন শ্রীকৃষ্ণ তার যোগমায়ার মাধ্যমে তার পরিবারসহ পুরো যাদব বংশকে মথুরা থেকে দ্বারকায় নিয়ে এলেন। এরপর তিনি মথুরায় গিয়ে জরাসন্ধের সাথে যুদ্ধ করলেন। বিজয়ী হওয়ার পর শ্রীকৃষ্ণ দ্বারকা নগরীতে ফিরে এলেন এবং পরিবারের সাথে সুখে শান্তিতে বাস করতে লাগলেন। কিন্তু যেভাবে এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি জীব সুখ ও দুঃখের মাঝে বাঁধা থাকে, তেমনি শ্রীকৃষ্ণ এই চক্রের একটি অংশ ছিলেন। পাণ্ডব এবং কৌরবদের মধ্যে মহাভারতের যুদ্ধ শুরু হল, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। 18 দিন ধরে এই যুদ্ধ চলল, যাতে শেষ পর্যন্ত পাণ্ডবদের জয় হল। মহাভারতের স্ত্রী পর্ব অনুসারে যখন কৌরবদের মাতা গান্ধারী তার পুত্রদের মৃতদেহ দেখলেন, তখন তিনি শ্রীকৃষ্ণকে যুদ্ধের জন্য দোষী সাব্যস্ত করলেন। তিনি রাগের বশবর্তী হয়ে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন যে যেভাবে তার পুত্র এবং বংশল একে অপরের সাথে যুদ্ধ করে বিনাশ হয়েছে, ঠিক সেভাবেই আজ থেকে ৩৬ বছর পর শ্রীকৃষ্ণেরও বংশের বিনাশ হবে। শ্রীকৃষ্ণ জানতেন যে তার বংশের বিনাশ নিজেদের মধ্যে লড়াই করেই হবে, তাই তিনি এই অভিশাপ হাসি মুখে গ্রহণ করলেন। কিন্তু মাতা গান্ধারীর অভিশাপের সাথে আরও একটি অভিশাপ ছিল, যা যাদব বংশের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াল। একবার দ্বারকার কাছে অবস্থিত পবিত্র স্থান পিণ্ডারকে অনেক বড় বড় সাধুসন্ত এলেন। তাদের দেখে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এবং তার কিছু বন্ধু ঋষিমুনিদের সাথে দুষ্টুমি করার একটি পরিকল্পনা করল। শাম্ব একটি গর্ভবতী নারীর বেশ ধরে ঋষিমুনিদের সামনে পৌঁছল এবং তাদের কাছে বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করল। ঋষিমুনিরা নিজেদের উপহাস হতে দেখে ক্রুদ্ধ হয়ে গেলেন এবং তারা সেই ছেলেদের অভিশাপ দিলেন যে শাম্ব একটি লোহার মুষল জন্ম দেবে, যা যাদব বংশের বিনাশের কারণ হবে। যখন ওই ছেলেরা দেখল, তখন সত্যি সত্যি শাম্বর কাপড়ের ভেতর থেকে একটি লোহার মুষল পাওয়া গেল। রাজা উগ্রসেন যখন এই ব্যাপারে জানতে পারলেন, তখন তিনি ওই মুষলটিকে টুকরো টুকরো করে দিলেন এবং সমুদ্রে ফেলে দিলেন। এই টুকরোগুলো একটি মাছ গিলে ফেলে। এই মাছটি জেলেদের জালে ধরা পড়ল এবং যখন মাছটি কাটা হলো, তখন তার পেটের থেকে ওই লোহার টুকরোগুলো বের হলো। জরা নামক এক শিকারী ওই টুকরোগুলো দিয়ে তীরের ফলা বানাতে ব্যবহার করল। মাতা গান্ধারীর অভিশাপ সত্য হওয়ার সময় এসে গিয়েছিল। যাদব বংশীরা নেশা এবং মদিরায় আসক্ত হয়ে পড়েছিল। ধীরে ধীরে তারা একে অপরের সাথেই লড়াই শুরু করে দিল। এই লড়াই এত বেড়ে গেল যে যাদব বংশের ভেতরেই যুদ্ধ হতে লাগল। শ্রীকৃষ্ণের পুত্ররাও একে অপরের সাথে যুদ্ধ করতে শুরু করলেন। একে একে পুরো বংশ ধ্বংস হয়ে গেল এবং বলরামজিও দেহত্যাগ করলেন। শ্রীকৃষ্ণ যখন এটা দেখলেন, তখন তিনিও কাছেই একটি অশ্বত্থ গাছের নিচে বসে পড়লেন। এই সময় জরা নামক এক শিকারী তাকে হরিণ মনে করে তার উপর তীর চালিয়ে দিল। এটা সেই শিকারী ছিল যে মাছের পেট থেকে পাওয়া লোহার টুকরো দিয়ে তীর বানিয়েছিল। ওই বিষাক্ত তীর শ্রীকৃষ্ণের পায়ে গিয়ে লাগল এবং এভাবেই শ্রীকৃষ্ণ এই লোক ত্যাগ করে নিজের ধামে ফিরে গেলেন। যখন অর্জুন এই ব্যাপারে জানতে পারলেন, তিনি দ্বারকায় পৌঁছলেন। সেখানকার দৃশ্য দেখে তার হৃদয় ব্যথায় কেঁপে উঠল।
পুরো দ্বারকা আগুনের চিতায় জ্বলছিল, কিন্তু অর্জুন নিজেকে সামলে নিলেন এবং শ্রীকৃষ্ণকে দেওয়া কথা অনুযায়ী সমস্ত নারী ও শিশুদের সেখান থেকে নিরাপদে বের করে আনলেন। খালি হতেই দ্বারকা নগরী দেখতে দেখতে কয়েক মুহূর্তের মধ্যেই সমুদ্রের গর্ভে তলিয়ে গেল এবং শ্রীকৃষ্ণের এই দ্বারকা চিরতরের জন্য আরব সাগরে কোথাও হারিয়ে গেল। বর্তমানে দ্বারকাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, দ্বারকা এবং বেট দ্বারকা। দ্বারকা সমুদ্রের তীরে অবস্থিত একটি শহর এবং বেট দ্বারকা সমুদ্রের মাঝে অবস্থিত একটি দ্বীপ। অনেক বছর পর্যন্ত পুরাণে বর্ণিত দ্বারকাকে শুধু একটি গল্প এবং মিথ্যা বলে অবহেলা করা হতো। অনেক খোঁজার পরেও এমন কোনো প্রমাণ ছিল না যা আমাদের পৌরাণিক কথাগুলিতে থাকা সুন্দর নগরীর সত্য হওয়ার প্রমাণ দিতে পারে। ১৯৩০ সালে খোঁজ শুরু হয় এবং বেট দ্বারকার দ্বীপে অনেক ধ্বংসাবশেষ পাওয়া যায়। ১৯৬৩ সালে এখানে প্রথম প্রত্নতাত্ত্বিক খনন কার্য করা হয়, যাতে অনেক পুরনো শিল্পবস্তি এবং মূর্তিও পাওয়া যায়। এই সব থেকে একটি আকর্ষণীয় তত্ত্ব সামনে আসে, যার মতে শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে নিজের পুরো রাজ্যের প্রশাসন দেখতেন এবং বেট দ্বারকায় নিজের পরিবারের সাথে থাকতেন। এরপর ১৯৮৩ থেকে ১৯৯০ সালের মধ্যে একজন আন্ডারওয়াটার আর্কিওলজিস্ট ডক্টর এস.আর. রাও এবং তার দল এই মিশনটি পূর্ণ করার জন্য এগিয়ে আসেন। পানির নিচে অনেক দিন ধরে খোঁজার পর তারা পানির নিচে এক অদ্ভুত নগরীর অবশেষ পেলেন। সেই নগরীর দেওয়ালের মজবুত ভিতের সাথে অনেক পাথরের পলম মূর্তি, সেচ ব্যবস্থা এবং আরও অনেক কিছু পাওয়া গেল। কিন্তু পানির নিচে মাটি থেকে অনেক গুণ নিচে যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে তা যে শ্রীকৃষ্ণের নগরী দ্বারকারই ছিল, এই আন্দাজ কিভাবে লাগানো সম্ভব হলো? এই বিষয়টি নিশ্চিত করার জন্য আর্কিওলজিস্টরা ওই পাথরগুলোর কার্বন ডেটিং বের করার সিদ্ধান্ত নিলেন। কার্বন ডেটিং এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পরীক্ষার সাহায্যে পাথরের প্রবাব্ধ বয়স বের করা হয়। ডক্টর নরহরি আচার মহাভারতে উল্লেখ করা গ্রহের অবস্থান এবং নক্ষত্রের তথ্য থেকে গণনা করেন যে মহাভারতের যুদ্ধ ৩১৫৬ খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। মহাভারত অনুযায়ী দ্বারকার নির্মাণও দাপর যুগেই হয়েছিল এবং এই পাথরগুলোর কার্বন ডেটিং বের করার পর জানা গেল যে এই পাথরগুলো সেই সময়ের সাথে বেশ ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। কিন্তু পাথর তো যে কোনো সময়ের হতে পারে, তাহলে এটাকে শক্ত প্রমাণ হিসেবে কিভাবে ধরা যায়? এই জন্য সমুদ্রের ভেতরে পাওয়া নগরীর এলাকা মাপা শুরু হলো এবং আশ্চর্যজনকভাবে এই এলাকার পরিমাপ ছিল ১২ যোজন, যা কিনা ভাগবত পুরাণ অনুযায়ী সেই জমির মাপ ছিল যা শ্রীকৃষ্ণকে দ্বারকা নির্মাণের জন্য সমুদ্রদেব প্রদান করেছিলেন। শুধু এটাই নয়, ওই স্থানে বড় সংখ্যায় নোঙরও পাওয়া গেছে, যা থেকে জানা যায় যে দ্বারকা একটি ঐতিহাসিক বন্দর ছিল যেখান থেকে ভারত অন্য দেশগুলোর সাথে বছরের পর বছর ধরে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে আসছিল। অর্থের অবে এই খননকার্য সেখানেই থেমে যায়, কিন্তু ২০০৭ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এটি আবার শুরু করে এবং আজও এই খননকার্য চলছে। একটি তত্ত্ব অনুযায়ী আজ থেকে ৩৫০০ বছর আগে যে জমির টুকরোতে দ্বারকা নগরী তৈরি হয়েছিল তা সমুদ্রের পৃষ্ঠে ছিল, কিন্তু যেমন যেমন সমুদ্রের স্তর বাড়ল শ্রীকৃষ্ণের নগরী জলে ডুবে গেল। কিন্তু আবার প্রশ্ন এটাও যে সি লেভেল ধীরে ধীরে বাড়ে, আর শ্রীকৃষ্ণের মহাভারতের মহাপ্রস্থানিক পর্বে অনুযায়ী অর্জুনের চোখের সামনে দ্বারকার তটে আছড়ে পড়া ঢেউ এক মুহূর্তের মধ্যে পুরো দ্বারকাকে নিজের প্রবাহে সমেত করে নিয়ে গেল। আজ অনেক মানুষ মহাভারত এবং রামায়ণ, ভগবান বিষ্ণুর পৃথিবীতে জন্ম নেওয়া অবতার এবং বাকি পৌরাণিক গল্পগুলোকে কাল্পনিক মনে করেন, কিন্তু দ্বারকাই নয়, বরং এমন আরও অনেক আবিষ্কার আছে যা এটা প্রমাণ করে যে এই পৃথিবীতে মানুষের অস্তিত্ব শুধু হরপ্পা মহেঞ্জোদারোর সময়েরই নয়, বরং তারও হাজার হাজার বছর আগের। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে জানান আর কোন বিষয় সম্পর্কে আপনারা জানতে চান। এমন আরও না শোনা গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।